দুর্ভাগ্য যে আমরা খেলার মাঠেও এই রাজনৈতিক নেতাদেরকে নিয়ে বক্তব্য করাই, এই প্রবণতাটা বন্ধ হওয়া উচিত। আমি মনে করি যে খেলার মাঠে শুধু খেলাই হওয়া উচিত, তাই না? দর্শকরা আছে কিন্তু খেলা। যাই হোক, এই মাঠে আমার আশা খুব বেশি একটা হয়নি, কারণ আমরা যারা এই এলাকাতে আমাদের এখানে মহসিন সাহেব ছিলেন, আমার বিশিষ্ট বন্ধু, তিনি অধ্যাপক মোহাম্মদ হোসেন, যিনি প্রিন্সিপাল ছিলেন আমরা একসাথে স্কুলে পড়তাম, এবং প্রফেসর মহসিন তিনি একজন বিখ্যাত গোলকিপার ছিলেন, গোলে খেলতেন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলেও তিনি গোলের তথ্য দান করেছেন। অন্যদিকে ক্রিকেটে খুব ভালো খেলতেন, একসাথে আমরা ক্রিকেটে খেলেছি অনেকদিন পর্যন্ত। স্পোর্টসম্যান, একদিকে শিক্ষাবিদ ছিলেন, অন্যদিকে খেলাধুলা করতেন। তো আমরা বেড়ে উঠেছি একসাথে, এবং খেলাধুলার জন্য আমাদের অত্যন্ত আগ্রহ ছিল, এখনো আছে। আমি আশা করব যে আমাদের ঠাকুরগাঁয়ে এই খেলাধুলার চর্চাটা আগের মতো হবে, আরো বাড়বে। এখানে আমাকে একজন ছেলে একটা চিরকুট দিয়ে গেছে, এই চিরকুটের কথাটা না বললেই হবে না। সে লিখেছে যে আমরা অত্র এলাকার যুব সমাজ ও সর্বসাধারণ প্রায় 2 যুগের বেশি সময় ধরে এই মাঠে বছরের প্রায় 9টা মাস আমের দোকানের মৌসুমে আমের দোকান আর শীত কাপড়ের দোকান ও মেলা, খেলাধুলা বর্ণান্য সামাজিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে। আমার মনে হয় এই এলাকার যারা নেতৃবৃন্দ আছেন, এই ক্লাব, যুব সংসদ, তাই না, তো এরা এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি চিন্তা করবেন, স্থানীয় প্রশাসনের কথা বলে আমাদের যারা এই আমের ব্যবসা করেন বা কাপড়ের ব্যবসা করেন, তাদের যেন কিছুটা লাঘব হয়, তারা যেন কিছু কাজ করতে পারেন, তারা বিক্রি করতে ব্যবসা করতে, সেটা রেখে খেলাধুলার ব্যাপারটা যেন একদম চূড়ান্তভাবে করা যায়, সেই জিনিসগুলো রাখতে হবে। আমরা অনুরোধ করবো ঠাকুরগাঁয়ের স্থানীয় নেতৃবৃন্দকে তারা বিষয়টা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। আমি আজকে খেলছে কারা খেলছে, ঠিক করুন, মথুরাপুরের MCL, ইসলামনগর। আমি একটা ফাইনাল খেলা, আমি আশা করবো যে দুটি দল, তারা ফুটবলের যে নিয়ম আছে, ফুটবল কিন্তু একটা অত্যন্ত আনন্দময় খেলা, অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমাদের সাধারণ মানুষ সবচেয়ে বেশি এটাতে আপনার আনন্দ পান, নির্মল বিনোদন। সারা বিশ্বে ফুটবল এখন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খেলা। আমরা আশা করবো যে আজকে আমাদের খেলোয়াড়রা তারা সেই ফুটবলের যে নিয়মকানুন মেনে চলে সত্যিকার অর্থে আমাদের সবাই বসে যাও, মোহাম্মদপুরে আয়োজিত বিএনপি আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, সংগ্রামী সভাপতি, মঞ্চে বসে আছেন জেলা এবং উপজেলার আমার প্রিয় নেতৃবৃন্দ, আর আজকে এই সভায় উপস্থিত আমার প্রাণপ্রিয় মোহাম্মদপুরবাসী মা ও বোনেরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব। মুখ চিনবা পাইছেন?
ফর্ম আছে মত মই আলমগীর আলমগীর স্যার, তাই না? অনেকবার আসছি আপনাদের জন্য, বহুবার নির্বাচন করতে আসছি, আপনাদের গ্রামে গ্রামে ঘুরছি, এখানে চার দোকানে বসে চা খেয়েছি, এখানকার ছোটখাটো স্কুল কলেজ বা আপনার মাদ্রাসা এগুলোকে উন্নত করবার চেষ্টা করছি। অনেক দিন হয়ে গেল, সেই 91 সাল থেকে আমি এখানে আসতেছি। আমার অনেক ছাত্র, ওই আলম, রেজু, আমি, তার সব আমার ছাত্র। আপনার এখানে অনেক ছাত্র আছে, আমাদের বিএনপিতে আছে। তো সেই সূত্রে মোহাম্মদপুরের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক আছে, বন্ধন আছে। আমি আজকে খুব খুশি হয়েছি যে মোহাম্মদপুরে এই যে এত বড় একটা সমাবেশ, এর যে 3টা রো, এই 3টার মধ্যে 2টা রোই মহিলাদের, এটা একটা বিরাট ব্যাপার, ঠিক না? তার মানে আমরা একথা বলতে পারি জোর গলা এখন যে আমাদের মা বোনেরা ধানের শীষকে অনেক বেশি আগ্রায় আছে, ঠিক কিনা? ওইটা যদি হয় তাহলে আর চিন্তা নাই। আমি আপনাদের সামনে আজকে বেশি কথা বলবো না, আজকাল তো বেশি আসতে পারি না। 2টা কারণে, একটা হচ্ছে যে বয়স হয়ে গেছে, আর 2 নম্বর হচ্ছে আমি যে দায়িত্বতে আছি সেই দায়িত্ব হচ্ছে বিএনপি মহাসচিবের দায়িত্ব, মানে সারা বাংলাদেশের, তাই না? আপনারা মাঝে মাঝে আমাকে টিভিতে দেখেন, কিন্তু ঠাকুরগাঁয়ে সামনে আসতে পারি না। আর 15টা বছর তো আমাদের কাছে খুব খারাপ। ফ্যাসিস্ট বাহিনী, ফ্যাসিস্ট সরকার, তারা আমাদেরকে খুব বেশি মিটিং মিছিল করতে দেয়নি, তাই না? আপনাদের কাছে আসতেও দেয়নি। উল্টা আরো মামলা মোকদ্দমা করে এমন একটা অবস্থা তৈরি করছে যে আমাদের যারা কাজ করে বিএনপি, তারা ভয় পায়, ঠিক মতো কাজ করতে পারেনি। প্রিয় মা বোনেরা, বন্ধুগণ, আল্লাহর অশেষ রহমতে, ভগবানের অশেষ কৃপায় আমরা সেই অবস্থাটা পার হয়ে গেছি। আমি প্রথম দিন আপনাদের মনে আছে 5ই আগস্ট যখন আমরা মুক্ত হলাম, তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া, তিনি একটা বিবৃতি দিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, কথা বলছিলেন। সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না, আমরা প্রতিশোধ নিব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আমি সেই কথাটা আবার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করতে, আমরা সেই মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব, ঠিক আছে? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। বন্ধুগণ, আজকে আমাদের, আপনারা শুনছেন যে আমাদের এখানকার যারা নেতা আছেন তারা বলেছেন যে আগামী বছর, আগামী 3 মাস পর আপনার ফেব্রুয়ারি মাসে আপনার নির্বাচন হবে। কিসের নির্বাচন? এমপি ইলেকশন হবে, পার্লামেন্টের মেম্বার নির্বাচন, জাতীয় সংসদ এখানে তৈরি হবে। অর্থাৎ 300টা আসন আছে, 300টা আসনে ভোট দিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয়। যারা আমাদের দেশের জন্য আইন তৈরি করে, যারা দেশ পরিচালনা করে, তাদের মধ্যে থেকে সরকার তৈরি হবে। সেই সরকারটা আমাদের সমস্ত কাজ কাম তারা দেখাশোনা করবে দেশের। এই পার্লামেন্টের জন্য এবং আইন টাইন করার জন্য আমরা বিভিন্ন রকম আলোচনা করেছি। আমরা দেখলাম যে এই যে শেখ হাসিনা সরকার এত আপনার অত্যাচারী, নির্যাতনকারী হয়ে উঠলো এবং 15টা বছর শাসন করলো, 3টা নির্বাচন আমাদেরকে করতেই দিল না, সবকিছু নিয়ে চলে গেল সে পুলিশ দিয়ে, তাই না? আপনারা ভোট দিতে পারছিলেন? ওই আগের রাজ্যে তো ভোট লেগে যাচ্ছে। আবার আমাদের আপনার একটা ইলেকশনে আমরা আগেই, ভোটের আগেই সে ঘোষণা করে যে সবাই নির্বাচিত হয়ে গেছে, আর শেষ নির্বাচনটা তো আমাদেরকে পুলিশের বাইরে জেলের মধ্যে ঢুকাই দিল। এই 2024 সালে যে নির্বাচন হয়েছে, আমরা সবাই তখন জেলে।
আমি 11 বার জেলে গেছি, হিসাব করে প্রায় 3 বছর হয় জেলের মধ্যে থাকছি। এরকম অনেকেই বন্ধুগণ, আমার ম্যাডাম খালেদা জিয়া তিনি প্রায় 6 বছর, 2 বছর জেলে, 2 বছর হাসপাতালে, আর 2 বছর গৃহবন্দী অবস্থায় থাকে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশ থেকে তাড়াই দিচ্ছে, সেই ইংল্যান্ডে গিয়ে উনি কোন রকমে যান বাঁচিয়েছেন, ওইখান থেকে উনি আবার ইনশাল্লাহ সামনের ডিসেম্বর মাসে ফেরত আসবেন বলে আমরা আশা করি। বন্ধুরা, এই অবস্থাটা আওয়ামী লীগ তৈরি করছিল, তার জন্য তারা কিন্তু সেটা পে করছে, অর্থাৎ তার জনগণের কাছ থেকে জবাবটা পেয়ে গেছে। সে জবাবটা কি দিয়েছে? জনগণ তাদেরকে তাড়া করে ঢাকা শহর তো গণভবন, পুলিশ, মিলিটারি কোনো কিছু ঠেকাবো পারে নাই, পাবলিকের ছাড়ায় একে পাড়ায় চলে গেছে। দিল্লি চলে গেছে না? দিল্লিতে গিয়ে কিন্তু উনি ওখানে শান্তিতে নেন। কেমন করে বাংলাদেশের মানুষের আরো অত্যাচার করবে, নির্যাতন করে ওই পরিকল্পনা করতেছে। 13 তারিখে বলে লকডাউন হবে, আর তার জন্য অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস্তা পুড়ে দিচ্ছে, দিয়ে ভয় দেখাও। তারা আরে ভয় দেখায় তো 15 বছর শাসন করতো, কিন্তু শেষ পর্যন্ত কি পারছ? আমারও বলছি, শেখ হাসিনাকে বলতে চাই, আর ওইসব পাগলামি করেন না। ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না। বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে 2 হাত তুলে মাপ চান, বলে যে যা করছি ভুল করছি, ছেলেগুলোকে গুলি করে মারছি, ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। কেউ বাদ চায়নি ভাই। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা, নারী, ছেলেরা আমাদের তাদেরকে গুলি করে পাখির মতো গুলি করে মারছে। একটা বাচ্চা মেয়ে, সে জানলা ধরে আসছে, ই দেখতে গেছে, মিছিল দেখতে গেছে, ওকেও গুলি করে মারছে। এই সহিংসতা সে করছে। তারপর আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা শান্তির রাজনীতি করতে চাই। আমরা শান্তি দেখতে চাই বাংলাদেশে, বাংলাদেশে আমরা অশান্তি চাই না। বন্ধু, সেই কারণেই আপনারা জানেন যে আমরা নির্বাচন চেয়েছি। কারণ বর্তমান যে সরকারটা, এই সরকারটা কিন্তু বিএনপি সরকার না, এই সরকারটা একটা সকলের সরকার, আমাদের সরকার, জামাত ইসলামের সরকার, ছাত্রদের সরকার, সকলে মিলে এটাকে আমরা বলতেছে, এটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ নির্বাচন যারা করে চলে যাবে, জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিয়ে। এই সরকার এই এক বছর পার হয়ে গেছে, বেশি হয়ে গেছে, যারা আপনার এই রাষ্ট্র ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে। আমরাও এটা আগেই বুঝতে পারছিলাম, বুঝতে পেরে বিএনপি ম্যাডাম খালেদা জিয়া দেশের সামনে ভিশন 2030, অর্থাৎ 2030 সালের মধ্যে বিএনপি কি করবে তার একটা ফিরিস্তি তুলে ধরছিলেন। আবার আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব ওই বিষয়গুলোকে রাষ্ট্রকে নতুন করে মেরামত করা রাষ্ট্রকে মেরামত করা যায় কেমন করে বুঝতে না পারে। রাষ্ট্র চলে একটা সংবিধানের মধ্য দিয়ে, আইন কানুনের মধ্য দিয়ে, সেটাকেই বলা হয় সংবিধান। সেই সংবিধানটার কিছু রদ বদল পরিবর্তন করা দরকার, এটা সবাই মনে করেছে। যে জন্য আগে একটা পার্লামেন্ট ছিল, আর ওই পার্লামেন্টের 2টা ঘর থাকবে, একটা ঘর হচ্ছে বড় ঘর, আর একটা ছোট ঘর। বড় ঘরটার মধ্যে আপনাদের প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধিরা থাকবে, আর ছোট ঘরের মধ্যে যারা সিলেক্টেড লোক হবে, অর্থাৎ যারা গণ্যমান্য ব্যক্তি, লেখাপড়া ভালো জানে, ভালো বুঝে, তাদেরকে নিয়ে আমরা সেই জায়গায় বসাবো সারা দেশের মধ্যে। এই হচ্ছে চিন্তা ভাবনাটা, আপার হাউস। তো এই যে চিন্তা, এই চিন্তাটা কিন্তু আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে দিয়েছেন। এবং ন্যায় বিচার, এর আগে বিচারটা হচ্ছে বিচারক সরকার যা করেছিল বিচারক সেটাই করে দিত, এখন বলছে সেটা করা হবে না। এই বিচারপতিরা স্বাধীন থাকবে, যারা বিচার করবে তারা স্বাধীন থাকবে, এর ন্যায় বিচার করবে, এটাই তারা চেয়েছে। আমরা বলেছি আমরা স্বাস্থ্য সেবা, এই আমাদের মেয়েদের, বাচ্চাদের যে
ডাক্তার দেখানো, চিকিৎসা করানো, এটা আমরা অনেক বেশি উন্নত করবো। আমরা বলেছি শিক্ষা ব্যবস্থা, এটাকে আমরা এমনভাবে সাজাতে চাই যে শিক্ষা ব্যবস্থা সত্যিকার অর্থেই একদিকে ওই বাচ্চা 4 বছরের ভিতরে শিখবে, তার ভবিষ্যতের জীবন যেন ভালোভাবে চলতে পারে, তার শিক্ষা নেবে, অন্যদিকে রাষ্ট্রেও উপকৃত হবে। বন্ধু, এই বিষয়গুলো আমরা ভালোভাবে করতে চাই। আমরা কৃষিতে, আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তিনি প্রথম আমাদের কৃষিতে বিপ্লব নিয়ে আসছিলেন, অর্থাৎ কিভাবে কৃষিতে ফলন বেশি করা যায়, কিভাবে আপনার কৃষকেরা তার পণ্যের ন্যায্য মূল্য পায়, ধান বিক্রি করে, আপনার ভুট্টা বিক্রি করে, আলু বিক্রি করে যেন ন্যায্য মূল্য পায়, সেই ব্যবস্থাটা আমরা করবো বলে আমরা কথা দিয়েছি জনগণের কাছে। একই সঙ্গে আমাদের এই যে মা বোনেরা ধান, যে চাল ডাল গম যে কিনবে, আটা কিনবে, সেটা যেন ন্যায্য মূল্যে কিনতে পারে, সেটার জন্য আমরা ওই যে বললো কিছুক্ষণ আগে আপনার ফ্যামিলি কার্ড করতে দেওয়া ব্যবস্থা আছে। অর্থাৎ আমরা বাংলাদেশকে এমন একটা পরিবর্তন আনতে চাই যে পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ অন্তত সুখে শান্তিতে বসবাস করবে। আমরা এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা এমন করতে চাই যেটা তার কাজে লাগবে, অর্থাৎ সেখান দিয়ে সে তার জীবনের জন্য আয় করতে পারবে, একই সঙ্গে সে দেশের জন্য উপকার লাগাতে পারবে। এই বিষয়গুলো আমরা চিন্তা করেছি। আমরা ইতিমধ্যে আপনাদের ঠাকুরগাঁও পঞ্চগড় প্রজেক্টটা পঞ্চগড় এই এলাকার জন্য প্রায় কত কোটি, 2,500 কোটি টাকা একটা প্রকল্প আমরা এটাকে আপনার বরাদ্দ করিয়েছি। ইনশাআল্লাহ এটার মাধ্যমে আপনাদের ঠাকুরগাঁতে কত প্রায় 700 কিলোমিটার নতুন রাস্তা তৈরি হবে, সরকার পৌরসভার উন্নয়ন করা হবে, অনেকগুলো উন্নয়নের কাজ এই সঙ্গে থাকবে। হ্যাঁ, ব্রিজ কালভার, আপনার এর মধ্যে ব্রিজের কথা বলেছেন, সে ব্রিজগুলো এর মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই এগুলো ব্যাপারে টেন্ডার হবে এবং কাজ শুরু হবে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আজকে বাংলাদেশে আমরা অশান্তি চাই না, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা রাজনৈতিক দল, আমি নামটাই বলি আপনাদের, জামাত ইসলামী বাংলাদেশ, তারা আরো 4-5টা দলকে নিয়ে জবরদস্তি করতে চাচ্ছে জনগণের উপরে। তারা জবরদস্তি মূলক ভাবে আজকে সরকারকে বাধ্য করতে চাচ্ছে যে ওদের দাবিটা মানতেই হবে। কি দাবি? আপনারা কোন খবর রাখেন ভাই বোনেরা, মা বোনেরা? দাবিটা চলে ওরা বলছে পিআর লাগবে, পিআর। পিআর বুঝেন কেউ? বোঝেন নাকি? মুই তো বুঝি না। বা পিআর হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজিতে কঠিন শব্দ, আর বাংলাতে বলতেছে আনুপাতিক প্রতিনিধিত্ব, আরো কঠিন, ইংরেজিটাও চাইতেও কঠিন। অর্থাৎ এখানে তারা এমন একটা সিস্টেম বলতে চায় যে সিস্টেম সে আমরা পরিচিত না। আমরা তো জানি এক ব্যক্তি এক ভোট, তাই না? কি তাই তো? এক ব্যক্তির এক ভোট, আর আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেবো, তাই না? ওনার কাছে না, আমার দলটাকে দিবা হবে, আর দল ঠিক করবে যে তাকে এমপি কে হবে। ভোট দিবেন আপনি এখানে, আর এমপি হবে ঢাকায়। এই সিস্টেমকে আমরা মেনে নিতে পারি ভাই? সেই জন্য আমরা বলছি যে আমরা ওই ব্যবস্থা মানি না। আবার কদি গণভোট হওয়া হবে। গণভোটটা কি? একবার আমার পুরান ভাই যারা আছেন, আমার বয়সী যারা, তারা গণভোট কিছু জানেন। এই আলম ভাই আসলে কিছু আরে ওই আলম না, আমার ক্লাসমেট আলম, শামসুল আলম, শামসুল আসলে সামনে ভয় পাচ্ছি নাকি? এরা ভয় কিছু নেই, এরা ভয় কিছু নেই, আয় সামনে। আমার বন্ধু, আমাদের ক্লাসমেট, আমরা স্কুলে একসাথে পড়ছি। আপনাদের স্কুলে, আপনাদের এখানকার তিনি বাসিন্দা এবং এখন রিটায়ার করছেন, তাই না? এখন আমরা বলি কি যে ভাই কথা বলতেছিলাম,
হ্যাঁ না ও দেখছে প্রেসিডেন্ট জিয়ার হ্যাঁ না ভোট হ্যাঁ না ভোট দেখছে না আপনারা কে দেখছেন? আমি দেখছি, আপনারা দেখছেন? আমি তো জানি স্যার। আমরাও জানি। আমরা তো বয়স হয়েছে মনে করি। বসো তো প্রেসিডেন্ট জিয়ার হানা ভোট এটা আমরা দেখছি, তারপরে এরশাদের কবলে হাঁটা হয়েছে, তারপরে আর কোনো হানা ভোট হবে। হানা ভোট কি এটাও তো আমরা জানি না। এটা হচ্ছে ওনারা একটা তালিকা দিবেন যে এই জিনিসগুলো আপনার মানি কিনা, যদি মানি তাহলে বলতে হবে হ্যাঁ, আর যদি না মানি তাহলে বলতে হবে না। একটা ব্যালট দিবে, ব্যালটটার মধ্যে লেখা থাকবে হ্যাঁ আর না। তো আমাদের তো ওইটা অভ্যাস নাই। আমরা জানি যে নির্বাচনের মধ্যে আপনার এই ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ, রমেশ সেন নৌকা, এভাবে হয় না? তো ওইটার মধ্যে আমরা সিল মানি, তাই তো? এইবার সেটা আপনার বলতেছে ওইটা হবে পরে, আর ওই হা না ভোটটা হতে আগে। আমরা বলছি হা না ভোট ভাই ওই একই দিন হওয়া হবে ভোটের দিন। দুইটা বালট থাকবে, একটা বালটের মধ্যে হা না, আর একটা বালটের মধ্যে সিল মারা যাকে আমার পছন্দ, তাই না? এটাই আমরা বলেছি। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমরা ওই আওয়ামী লীগের তো ভয়াবহ দিনগুলোকে চাই না। আমরা চাই যে এখানে একটা সুখে শান্তিতে মানুষরা বাস করুক, সেই ধরনের একটা আমরা চাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আপনাদের ভোটে যদি বিএনপি নির্বাচিত হতে পারে, সরকারে যেতে পারে, তাহলে 15 মাসের মধ্যে 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করা হবে। 1 কোটি মানুষের কাজের ব্যবস্থা করা হবে। আর একটা কি, যেটা এর আগে বললাম, ফ্যামিলি কার্ড, আপনার ফার্মার্স কার্ড, এগুলোর ব্যবস্থা করা হবে। আরেকটা কথা আমি হিন্দু ভাই বোনদের বলতে চাই, আপনারা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকেন, এই আতঙ্কে আর থাকবেন না। আমরা আপনাদের পাশে ছিলাম, অতীতে ছিলাম, ভবিষ্যতে থাকবো। আপনারা এবার পূজার সময় দেখেছেন কিভাবে আমাদের ছেলেরা, আমাদের নেতারা কর্মীরা আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে একজোট হয়ে এখানে বাস করবে। আমরা এর মধ্যে কোনো প্রভেদ সৃষ্টি করতে দেব না। বন্ধুরা, কথা বলাতে চাই না, মুর্শিদার আর শুনিবাতে আসুক যে আমাকে যে নির্বাচনটা হবে এই ফেব্রুয়ারি মাসে, এই নির্বাচনে আমার বোধহয় শেষ নির্বাচন। কারণ বয়স হয়ে গেছে, এখন অসুখ বিসুখ অনেক হয়েছে, আমি শেষবারের মতো নির্বাচন করে আর হয়তো নির্বাচন করবো না। আপনারা কি আমাকে এই শেষ নির্বাচনে আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন? ধানের শীষে কি ভোটটা দিবেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আমি যতদিন বেঁচে আছি আপনাদের সঙ্গে অতীত যেমন ছিলাম, ভবিষ্যতেও তেমন থাকবো। আপনাদের সুখে দুঃখে আমি অবশ্যই থাকবো। এলাকার উন্নয়ন আমি আপনাদের সঙ্গে থাকবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি বক্তব্য শেষ করছি। আজকে এই রাতের মধ্যে আবার আমাকে ঢাকা চলে যেতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। এই মোহাম্মদপুরবাসী যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবল থাকেন এবং ঐক্যবদ্ধ থাকেন, এই দোয়াই আমরা চাই। আসসালামু আলাইকুম, আদাব, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাল, দেশনেত্রী খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,